আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম। আমরা 2-1 মিনিট ওয়েট করি, সবাইকে অ্যাডমিট করে নিয়ে আমরা ক্লাসটা শুরু করব। আমরা ব্যাকরণ আলোচনা করছিলাম। আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ধরে ধরে আমরা ব্যাকরণটা রিভিশন করছিলাম। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম বাক্যের অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ব্যাকরণের আরো একটি বিষয় নিয়ে। আজকে আমরা পড়তে যাচ্ছি সমাস। তো সমাস কি বা সমাস কাকে বলে, এক কথা কেউ আমাকে বলতে পারো? সমাস আসলে কি? একটা কথা কেউ বলতে পারবে? আচ্ছা, না পড়লে তো মনে থাকবে না বাবা। দেখো, সমাস হচ্ছে একাধিক শব্দ বা পদের একটা সংক্ষেপ করার প্রক্রিয়াই হচ্ছে সমাস। কিংবা আরো যদি সহজ করে বলি তাহলে পরস্পর অর্থসঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে বলে সমাস। কি দেখলাম আমরা? পরস্পর সঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদ, দুই বা তার চেয়ে বেশি পদকে এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। আমরা কি এখন মনে পড়েছে আমাদের সমাস কি? মনে পড়েছে নাকি পড়েনি? আচ্ছা, আমরা সমাসটা রিভিশন করব, যেহেতু একদম শুরু থেকে শুরু করব। সমাস কাকে বলে সেটা বলি। সমাসের সংজ্ঞায় কি বলেছে দেখো, যে সাধারণত পরস্পর অর্থসঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। অর্থাৎ বাক্যে ব্যবহৃত একাধিক শব্দ বা পদের বৃহৎ রূপকে সংক্ষেপ করার নামই হচ্ছে সমাস। তার মানে আমরা দেখলাম যে কতগুলো পদ থাকবে, কতগুলো বলতে কমপক্ষে দুইটি এবং দুটির বেশিও থাকতে পারে। দুই বা ততোধিক পদ যাদের মধ্যে পরস্পর অর্থসঙ্গতি থাকবে, তাদের মধ্যে অর্থের একটা সম্পর্ক থাকবে, সেই পদগুলোকে এক পদে পরিণত হওয়াকেই বলা হয় সমাস। অর্থাৎ ওই সবগুলো পদ মিলে একটি নতুন পদ তৈরি হবে, সেই নতুন পদটিকে বলা হয়, নতুন পদটি তৈরি হওয়াকে বলা হয় সমাস। এখন সমাস শিখতে গেলে আমাদের কয়েকটি বিষয় বুঝতে হবে। সমাসের সাথে সম্পর্কিত কিছু পারিভাষিক শব্দ আছে, সেই পারিভাষিক শব্দগুলো আমাদের বুঝতে হবে। সেগুলো কি কি? এই দেখো, সমাসের পরিভাষাগুলো কি কি। একটা হচ্ছে সমস্ত পদ। প্রথমটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ কাকে বলে? সমাস তৈরি করার জন্য, অর্থাৎ পদের মিলনে একটি নতুন শব্দ সৃষ্টি হয়, যেই শব্দটা সৃষ্টি হয় তাকে বলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমাসের প্রক্রিয়ায় আমরা যে নতুন শব্দটা পাই, পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদ যখন একটি নতুন পদে সমাসের মাধ্যমে তৈরি হয়, সেই তৈরি হওয়া নতুন পদটিকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। যেমন
চিরকাল ব্যাপিয়া সুখী, এই পদগুলো সমাস প্রক্রিয়ায় নতুন একটি পদে পরিণত হয়েছে, সেটা হচ্ছে চিরসুখী। এই চিরসুখী পদটি হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এরপরে আছে সমস্যমান পদ। এই পরিভাষাগুলো কেন জানা প্রয়োজন? যখন সমাসের আমরা শ্রেণীবিভাগগুলো আলোচনা করব, তখন বোঝাতে গেলে আমরা এই পরিভাষাগুলো ধরে ধরে আলোচনা করব। তখন যদি না বোঝো, তখন এই পরিভাষাগুলো যদি না জানা থাকে, তখন আলোচনাটা বোঝা যায় না। এরপরে আমরা দেখছি সমস্যমান পদ। যেসব পদ দিয়ে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ তৈরি হয় তাদের প্রত্যেকটিকে বলে সমস্যমান পদ। যেমন একটু আগে আমরা উদাহরণ দেখেছিলাম চিরকাল ব্যাপিয়া সুখী, এই তিনটি পদ মিলে হয়েছিল নতুন একটি পদ চিরসুখী। নতুন পদটিকে বলে সমস্ত পদ, আর এই যে তিনটি পদ মিলে নতুন একটি পদ তৈরি হলো, এই তিনটি পদকে বলা হয় সমস্যমান পদ। প্রত্যেকটিকেই বলা হয় সমস্যমান পদ। অর্থাৎ যেসব পদ দিয়ে যেই পদগুলো মিলে সমাসবদ্ধ পদ তৈরি হয় তাদের প্রত্যেকটিকে বলে সমস্যমান পদ। আরো সহজ করে যদি বলি, তোমরা তো ব্যাস বাক্য চেনোই, ব্যাস বাক্যে অবস্থিত প্রত্যেকটি পদকে বলে সমস্যমান পদ। যেমন উদাহরণ আরো দু একটা আছে, ঘি মাখা ভাত সমান সমান কি হয়েছে? ঘি ভাত। ঘি ভাত হচ্ছে সমস্ত পদ, আর সমস্যমান পদ হচ্ছে এখানে প্রত্যেকটি পদ। ঘি মাখা ভাত, এই যে ব্যাস বাক্যের যে তিনটি পদ রয়েছে, যে তিনটি পদ মিলে নতুন সমস্ত পদটি তৈরি হয়েছে, এই তিনটি পদকেই বলা হয় সমস্যমান পদ। এরপরে আছে সমাস বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের আরো দুটো নাম আছে, সমাস বাক্য এবং বিগ্রহ বাক্য। আমরা দেখি ব্যাস বাক্য কাকে বলে। সমস্ত পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে সমাস বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। কি বুঝলাম? সমস্ত পদকে ভাঙলে যে বাক্য বা বাক্যাংশ আমরা পাই তাকে বলে ব্যাস বাক্য। যেমন বিলাত ফেরত, এই বিলাত ফেরত এটা সমস্ত পদ, এই সমস্ত পদটাকে ভাঙলে আমরা পাই বিলাত হইতে ফেরত। এই যে বিলাত হইতে ফেরত, এই বাক্যাংশটিকে আমরা বলবো ব্যাস বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি। রাজর্ষি এই সমস্ত পদটিকে বিশ্লেষণ করলে বা ভাঙলে আমরা পাই যিনি রাজা তিনি ঋষি। সুতরাং এই যে যিনি রাজা তিনি ঋষি, এটা হচ্ছে এই পুরোটুকু হচ্ছে ব্যাস বাক্য বা সমাস বাক্য কিংবা বিগ্রহ বাক্য বলা যায়। তো এই সমাসের আলোচনায় যে তিনটি পারিভাষিক শব্দ গুরুত্বপূর্ণ সে তিনটি আমরা দেখলাম। একটা হচ্ছে সমস্ত পদ, যে সমাস প্রক্রিয়ায় একাধিক পদের মিলনে যে নতুন একটি শব্দ সৃষ্টি হয় সেই নতুন সৃষ্ট শব্দটিকে বলে সমস্ত পদ। যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এই তিনটি পদ মিলে হয়েছে সিংহাসন। সিংহাসন হচ্ছে সমস্ত পদ। সমস্যমান পদ কোনটি? যেই পদগুলো মিলে একটি নতুন সমস্ত পদ তৈরি হয় তাকে, সেই পদগুলোকে বলা হয় সমস্যমান পদ। প্রত্যেকটিকে বলা সমস্যমান পদ। এই যে সিংহাসন, এই সমস্ত পদটি কোন কোন পদের মাধ্যমে তৈরি হয়েছে, কোন কোন পদের মিলনে? সিংহ চিহ্নিত আসন, তিনটি পদের মিলনে তৈরি হয়েছে সিংহাসন। সুতরাং এই তিনটি পদের প্রত্যেকটি হবে সমস্যমান পদ। আর সমাস বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কোনটা? সমস্ত পদকে বিশ্লেষণ করলে যা পাওয়া যায়, যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে সমাস বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই যে সিংহ চিহ্নিত আসন, এই তিনটি পদ মিলে যে বাক্যাংশ হয়েছে একে বলা হয় ব্যাস বাক্য।
ও আরেকটি জিনিস আমাদের বলার বাকি রয়ে গেছে, সেটা হলো পূর্বপদ ও পরপদ। সমাসবদ্ধ পদ বা সমস্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ, আর পরের অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ। যেমন গুণের দ্বারা মুগ্ধ, এই 3টি পদ মিলে তৈরি হয়েছে গুণমুগ্ধ। এই গুণমুগ্ধ হচ্ছে একটা সমস্ত পদ। এই সমস্ত পদের প্রথম অংশ হচ্ছে পূর্বপদ, অর্থাৎ গুণ। গুণমুগ্ধ সব এই সমস্ত পদটির প্রথম অংশ হচ্ছে গুণ, সুতরাং গুণ হচ্ছে পূর্বপদ। আর মুগ্ধ হচ্ছে এই সমস্ত পদটির পরবর্তী অংশ। এই পরবর্তী অংশ বা শেষের অংশটিকে বলা হয় পরপদ বা উত্তরপদ। এই পূর্বপদ আর পরপদ এই দুটো শব্দ আমরা আলোচনার মধ্যে খুব বেশি আমরা ব্যবহার করব, সুতরাং এটাও আমাদের বোঝা উচিত যে পূর্বপদ কোনটি, পরপদ কোনটি। সমস্ত পদের শুরুর অংশ হচ্ছে পূর্বপদ আর পরের অংশ হচ্ছে পরপদ। তো সমাসের যে ভূমিকা বা গুরুত্ব, এটা আমাদের জানা প্রয়োজন। সমাসের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাস আমাদের শব্দ গঠন প্রক্রিয়ায়। আমরা কয়েকটি গুরুত্ব এখানে দেখি। বাংলা শব্দ গঠনে সমাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাস বাক্যে ব্যবহৃত হলে পদগুলো সংক্ষেপ বা এক পদে মিলিত করে, অর্থাৎ সমাস প্রক্রিয়াটা ব্যবহার না করলে একটা বাক্যে পদের পরিমাণ, পদের সংখ্যা অনেক বেড়ে যায়। সমাস যখন আমরা ব্যবহার করি বা সমাসের মাধ্যমে যখন আমরা অনেকগুলো পদকে এক পদে পরিণত করি, তখন বাক্যের পদের সংখ্যা সীমিত হয় এবং বাক্যগুলো সুন্দর হয়। সমাসবদ্ধ শব্দ বাক্যে ব্যবহৃত হয়ে বক্তব্যের বিষয়কে সংহতি দান করে। সমাস বাক্যের অর্থ সাবলীল ও সহজ করে তোলে। সমাস বাংলা ভাষায় নতুন শব্দ তৈরি করে বাক্যে শব্দের অর্থদোতনার সৃষ্টি করে। যেহেতু সমাসের মাধ্যমে নতুন একটি পদের সৃষ্টি হচ্ছে, নতুন একটি পদ তৈরি হচ্ছে, এই নতুন পদগুলো কি করে, শব্দে বাক্যের একটি অর্থদোতনা সৃষ্টি করে। সমাস বাক্যে ব্যবহৃত শব্দগুলোর শ্রুতি মাধুর্য বাড়িয়ে তোলে। যেমন 4 রাস্তার সমাহার চৌরাস্তা। আমরা যদি এখন বলি, এইভাবে যদি বলি, তুমি তোমার বান্ধবীকে হয়তো বলছো যে 4 রাস্তার সমাহারের সামনে গিয়ে আমি তোর জন্য অপেক্ষা করব। শুনতে কেমন যেন লাগে। আর তার বদলে যদি আমরা সমাসের মাধ্যমে এই 4 রাস্তার সমাহারকে সংক্ষিপ্ত করে নতুন একটা পদ তৈরি করি, চৌরাস্তা, এবং বলি যে চৌরাস্তার সামনে আমি তোর জন্য অপেক্ষা করব, তখন আমাদের বলতেও অনেক ভালো লাগে, শুনতেও অনেক ভালো লাগে, শ্রুতি মাধুর্য বাড়িয়ে তোলে। সমাস শব্দে বৈচিত্র্যময় দোতনা এনে ভাষাকে সাবলীল, মাধুর্যপূর্ণ ও শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করে তোলে। সমাসের মাধ্যমে যে নতুন শব্দগুলো তৈরি হয়, তার ফলে ভাষা হয় সাবলীল। আমরা খুব সাবলীলভাবে ভাষা ব্যবহার করি, বাক্য ব্যবহার করি, মাধুর্যপূর্ণ হয়, শ্রুতিমধুর হয়, এবং নতুন শব্দ তৈরির মাধ্যমে বাংলা ভাষার যে শব্দভাণ্ডার, সেই শব্দভাণ্ডারকে সমাস সমৃদ্ধ করে তোলে। এই কারণে ব্যাকরণে সমাসের ভূমিকা বা গুরুত্ব অপরিসীম। আমরা এইটুকু পড়লাম, আমরা জানলাম সমাস কাকে বলে, সমাসের সাথে সংশ্লিষ্ট পরিভাষাগুলো কি, সেগুলো আমরা উদাহরণ সহ দেখলাম, এবং দেখলাম যে সমাস ভাষায় কি ধরনের অবদান রাখে। এখন আমাকে বলো, সমাস কয় প্রকার? কেউ একজন বলো তো, সমাস কয় প্রকার? সমাস 6 প্রকার। ঠিক আছে, তো 6 প্রকার একদিনও তো আলোচনা সম্ভবই না। আমরা আজকে ছোট ছোট যে সমাসগুলো আছে, প্রকারভেদ কম এবং একটু সহজে বুঝতে পারবে তোমরা, সেরকম দু একটি সমাস নিয়ে আলোচনা করব। প্রথমে আছে দ্বন্দ্ব সমাস। সমাসের যে 6টি প্রকার আছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসটা কি আমরা একটু দেখব। দ্বন্দ্ব সমাস কি করে চিনতে হয় সেটা দেখব, কারণ আমাদের যে প্রশ্ন আসে, ব্যাকরণের প্রশ্ন, সেখানে সমাসের
সমাস নির্ণয় আসে। 8টি পদ দেয়া থাকে, তার মধ্যে 5টি পদ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করা আসে। সুতরাং আপাতত পরীক্ষার জন্য সমাসের সংজ্ঞা মুখস্থ করাটা জরুরি না, আমাদের সমাস চিনতে পারাটা জরুরি। কোন পদটি কোন সমাস দ্বারা গঠিত এটা বুঝতে পারলেই আমাদের আপাতত চলবে। তো দ্বন্দ্ব সমাসটা আমরা বুঝি, একটু বোঝার চেষ্টা করি। দ্বন্দ্ব শব্দের দুটি অর্থ রয়েছে, একটা হচ্ছে মিলন আর একটা সংঘাত। তবে সমাসের ক্ষেত্রে যখন আমরা দ্বন্দ্ব বলবো তখন মিলন অর্থটাই প্রযোজ্য হবে। অর্থাৎ দ্বন্দ্ব সমাস হচ্ছে মিলনের সমাস, যে সমাসে দুই বা তার বেশি পদের মিলন হয় এবং সমসমান পদগুলোর প্রতিটিতেই অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। দেখো, এই যে আমরা সংজ্ঞা করছি, এখনই আমরা একটা পারিভাষিক শব্দ দেখলাম, সমসমান পদ। সমসমান পদ কোনটা, সমস্ত পদ কোনটা, এগুলো জানা না থাকলে সমাসের বিস্তারিত আলোচনা বোঝা সম্ভব নয়। তো যেই সমাসে দুই বা তার বেশি পদের মিলন হবে এবং সমসমান পদগুলোর প্রতিটির অর্থ প্রাধান্য পাবে, সেই সমাসকে বলা হবে দ্বন্দ্ব সমাস। উদাহরণ দেখি। প্রথমে দেখি দুটি পদের মিলন, ভাই ও বোন, ভাই বোন। এইখানে সমস্ত পদটা দেখো ভাই বোন, সমস্ত পদে সমসমান পদের প্রতিটির অর্থ প্রাধান্য পেয়েছে। ভাইও আছে এখানে, বোনও আছে, দুটিরই সমান গুরুত্ব, তাই এটা হলো দ্বন্দ্ব সমাস। তাল ও তমাল, এখানেও সমসমান পদ, যে দুটো সমসমান পদ আছে তাল এবং তমাল, দুটো পদই সমস্ত পদে আছে, প্রাধান্য পাচ্ছে। ভালো ও মন্দ, ভালো মন্দ। এবার আমরা দেখি তিনটা পদ, দুটো পদের বেশি, টক ঝাল ও মিষ্টি। এটা তৈরি হলো কিভাবে, সমাসটা টক ঝাল মিষ্টি। এবং এই যে টক ঝাল মিষ্টি পদটা নতুন একটা পদ তৈরি হলো, এখানে কিন্তু সমসমান পদগুলোর প্রতিটিরই অর্থের প্রাধান্য আছে। এখানে টকও বলা আছে, ঝালও বলা আছে, মিষ্টিও বলা আছে। অর্থাৎ সমসমান পদ যে তিনটি পদ আছে, তিনটি পদেরই অর্থের এখানে প্রাধান্য রয়েছে। আর লক্ষ্য রাখবে, সমাস যখন যখন সমস্ত পদটা লিখবে তখন সমস্ত পদের মাঝখানে ফাঁকা রাখবে না। দেখো ভাই বোন, তাল তমাল, ভালো মন্দ, এখানে শব্দগুলোর মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই, কোনো ফাঁকা নেই। মাঝে মাঝে আমরা দেখব যে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদগুলোতে হাইফেনের ব্যবহার রয়েছে। এই যে টক ঝাল মিষ্টি, এখানেই আমরা হাইফেন দেখতে পাচ্ছি। এরপরে আমরা দ্বন্দ্ব সমাসের একটু প্রকারভেদে যাই। প্রকারভেদগুলো ভালোভাবে মনে রাখাটা জরুরি। প্রথমে আছে মিলনার্থক দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে একত্র বা মিলন বা সম্পর্ক বোঝায় তাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে একটা একত্রিত অর্থ বোঝাবে, কোনো বিরোধের অর্থ বোঝাবে না, কোনো বিপরীত অর্থ বোঝাবে না, একটা মিলনাত্মক বা একটা সম্পর্ক বোঝাবে, তাকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব সমাস। যেমন মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, নানা দাদা, কাগজ কলম, নদী নালা, নাচ গান, চা বিস্কুট, চুন কালি, ঝড় বৃষ্টি, আদান প্রদান, হাসি ঠাট্টা, বিদ্যা বুদ্ধি ইত্যাদি। এই সবগুলোর মধ্যে একটা মিলন আছে, মিলনার্থক অর্থ আছে বা একটা সম্পর্ক আছে। যেমন চা বিস্কুট, এটার মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা চায়ের সাথে সাধারণত বিস্কুটটা পছন্দ করি। তারপরে কাগজ কলম, এদের একটা সম্পর্ক আছে, কাগজে আমরা কলম দিয়ে লিখে থাকি, কলম দিয়ে আমরা কাগজের উপরে লিখে থাকি, একটা সম্পর্ক। আবার মিলনার্থক যে ব্যাপারটা, যেমন মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, তো এই ব্যাপারগুলো একটা মিলনার্থক অর্থ প্রকাশ করে, কোনো দ্বন্দ্ব বিরোধ এসব নেই, সংঘাত বিরোধ এই ধরনের অর্থ নেই, বিপরীতার্থক অর্থ নেই, এগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। এরপরে আছে বিপরীতার্থক দ্বন্দ্ব বা বিরোধার্থক দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদটি পূর্বপদের যে দ্বন্দ্ব সমাসের পরপদটি পূর্বপদের বৈরী অর্থ প্রদান করে তাকে বিপরীতার্থক বা বিরোধার্থক শব্দ বলে। অর্থাৎ এই ধরনের দ্বন্দ্ব সমাসে যে পরপদ সেটা পূর্বপদের বিপরীত শব্দ হয়ে থাকে, বিপরীত অর্থ প্রকাশ করে। যেমন ছোট বড়, উঁচু নিচু, আয় ব্যয়, স্বর্গ নরক, ডাক কুণ্ডা, লাভ লোকসান,
দেশ বিদেশ, আকাশ পাতাল, বাঁচা মরা, জন্ম মৃত্যু, আসা যাওয়া, আজকাল, দিন রাত, হাসি কান্না, ধর্ম অধর্ম, সত্য মিথ্যা, ধনী গরিব, পাপ পুণ্য, আসল নকল, দেনা পাওনা, জয় পরাজয়, অহিনকুল ইত্যাদি। এখানে লক্ষ্য করো এই যে দ্বন্দ্ব সমাসগুলো, এখানে প্রতিটি সমস্ত পদের যে পরপদ, সেই পরপদটি পূর্ব পদের বিপরীত অর্থ প্রকাশ করছে। ছোট তার বিপরীত অর্থ প্রকাশ করছে বড়, উঁচু তার বিপরীত অর্থ প্রকাশ করছে নিচু, জয় তার বিপরীত অর্থ প্রকাশ করছে পরাজয়। এইভাবে বিপরীত অর্থ সহ যে পূর্বপদ এবং পরপদের সম্মিলনে দ্বন্দ্ব সমাস হয়, সেই দ্বন্দ্ব সমাসকে বলে বিপরীতার্থক দ্বন্দ্ব বা বিরোধার্থক দ্বন্দ্ব। এরপরে দেখব সমার্থক দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ একই অর্থ বা প্রায় একই অর্থ প্রকাশ করে তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ এই যে নামটা সমার্থক দ্বন্দ্ব, এখান থেকে আমরা বুঝতে পারছি যে পূর্বপদ আর পরপদ সমার্থক শব্দ দ্বারা গঠিত হবে। একেবারে একই অর্থ দিয়েও হতে পারে, আবার কাছাকাছি অর্থ হতে পারে, প্রায় একই অর্থ প্রকাশ করতে পারে। যেমন কাজ কর্ম, কাজ এবং কর্ম দুটো একই অর্থ প্রকাশ করে। রীতিনীতি সমার্থক, তারপরে ঘর বাড়ি সমার্থক, হাট বাজার সমার্থক, বই পুস্তক সমার্থক, চোর ডাকাত এরা প্রায় একই অর্থ প্রকাশ করে। কুলি মজুর, খাল বিল, টাকা কড়ি, ধন দৌলত, জনমানব, বন জঙ্গল, বন্ধু বান্ধব, ভাগ বাটোয়ারা, চালাক চতুর, এগুলো সবই হচ্ছে একই অর্থ প্রকাশ করছে, একদম সমার্থক অথবা প্রায় একই অর্থ প্রকাশ করছে। এই ধরনের দ্বন্দ্ব সমাসকে বলা হবে সমার্থক দ্বন্দ্ব। এরপর আছে অলুক দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলোর বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। আবার বলছি, যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলোর বিভক্তি লোপ পায় না তাকে বলে অলুক দ্বন্দ্ব সমাস। যেমন দুধে ভাতে, দেখো এখানে দুধ শব্দটির সাথে এ বিভক্তি আছে, ভাত শব্দটির সাথে এ বিভক্তি আছে। দুটো বিভক্তি কিন্তু আমরা সমস্ত পদে দেখতে পাচ্ছি। দিনে রাতে, হাতে কলমে, আগে পাছে, ঘরে বাইরে, খেতে খামারে, যাকে তাকে, বনে জঙ্গলে, তেলে বেগুনে, প্রতিটি পদে আমরা বিভক্তি দেখতে পাচ্ছি। যে বিভক্তিগুলো সমসমান পদে ছিল, সমসমান পদগুলো সেই বিভক্তি সহই এখানে সমস্ত পদ, সমসমান পদের বিভক্তিগুলো সহই সমস্ত পদ গঠিত হয়েছে। যেহেতু সমসমান পদের বিভক্তিগুলো লোপ পায়নি, সমস্ত পদেও সেই বিভক্তিগুলো রয়েছে। এই বিভক্তি লোপ না পাওয়ার কারণে এই দ্বন্দ্ব সমাসগুলোকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব সমাস। এরপরে একশেষ দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলোর কেবল একটি পদের প্রাধান্য থাকে এবং সেই পদের সাহায্যে অন্য পদের অর্থ প্রকাশ পায় তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। এই একশেষ দ্বন্দ্ব সমাসটা একটু ব্যতিক্রম। এখানে কি হয়, এইখানে সমসমান পদগুলোর মধ্যে কেবল একটি পদের প্রাধান্য থাকে আর সেই পদের সাহায্যে অন্য পদগুলোর অর্থ প্রকাশ পায়। এরকম দ্বন্দ্ব সমাসকে বলে একশেষ দ্বন্দ্ব সমাস। যেমন সে, তুমি ও আমি সমান সমান হয়েছে আমরা। এই আমরা দিয়ে কাকে বোঝাচ্ছে? সবাইকেই বোঝাচ্ছে। সে বোঝাচ্ছে, তুমি কেউ বোঝাচ্ছে, আমি কেউ বোঝাচ্ছে, সবাইকে মিলে তৈরি হয়েছে আমরা। এরকমই সে ও তুমি, এটা দিয়ে হয়েছে তোমরা। এখানে এই তোমরা শব্দটি দ্বারা সে বলতে যাকে নির্দেশ করা হয় তাকেও বোঝায়, তুমি কেউ বোঝায়। জায়া ও পতি দম্পতি, জায়া অর্থ হচ্ছে স্ত্রী, পতি অর্থ হচ্ছে স্বামী। এই দম্পতি শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে? জায়াকেও বোঝাচ্ছে, পতিকেও বোঝাচ্ছে। এগুলো একটু ব্যতিক্রম। এই সমাসকে বলা হয় একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাস হচ্ছে সমসমান পদগুলোর মধ্যে কেবল একটি পদের প্রাধান্য থাকে এবং সেই একটি পদ দ্বারাই অন্য সব পদের অর্থ প্রকাশ পেয়ে যায়। আমরা বললে কখনো তুমি বাদ পড়ে যায় না, তার মধ্যে তুমি থাকে। তোমরা বললে কখনো সে বাদ পড়ে যায় না, তার মধ্যে সে ও তুমি দুজনই থাকে।
দম্পতি বললে কখনোই শুধু পতিকে বোঝায় না, শুধু জায়াকেও বোঝায় না, দুজনকেই বোঝায়। এইভাবে একটি পদের প্রাধান্য থাকলেও সেই পদের সাহায্যে কোনো সব পদের অর্থ প্রকাশ পায়। এরকম দ্বন্দ্ব সমাসকে বলে একশেষ দ্বন্দ্ব সমাস। এরপরে আছে ইত্যাদি অর্থক দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসে সহচর শব্দের সঙ্গে কিংবা শব্দদ্বৈতের ব্যবহারে সমাস হয় তাকে ইত্যাদি অর্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন অদল বদল, বই টই, দেখা টেখা, ভাঙা চোরা, কোলে টোলে, কাপড় চোপড়, আলাপ সালাপ ইত্যাদি। এখানে কি হয়, সহচর শব্দ বসেছে। সহচর মানে একটির সাথে আরেকটি যখন সাধারণত ব্যবহৃত হয় সেই শব্দগুলোকে আমরা সহচর শব্দ বলি। যেমন দেখা টেখা, ভাঙা চোরা, তারপর কোলে টোলে, কাপড় চোপড়, এই অদল বদল, এগুলো একটার সাথে আরেকটা সবসময় বসে। এগুলো একজন আরেকজনের সাথে সঙ্গী হিসেবে ব্যবহৃত হয়, এজন্য এগুলোকে বলে সহচর শব্দ। তো যখন সহচর শব্দ বা শব্দ দ্বৈতের ব্যবহারে দ্বন্দ্ব সমাস হয় তাকে বলে ইত্যাদি অর্থক দ্বন্দ্ব সমাস। এই যে এখানে অদলের সাথে বসেছে বদল, বইয়ের সাথে আছে টই, দেখার সাথে টেখা। এই যে টই টেখা এগুলোর তো কোনো অর্থ নেই, কিন্তু এগুলো সহচর শব্দ হিসেবে বসে। এই টই বসে বইয়ের সাথে, টেখা বসে দেখার সাথে, এই সহচর শব্দগুলো নিয়ে ইত্যাদি অর্থ দ্বন্দ্ব সমাস গঠিত হয়। এরপরে দেখো বহুপদী দ্বন্দ্ব। বহুপদী শব্দটা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে বহু পদ থাকবে। যে দ্বন্দ্ব সমাসে ৩ বা তার বেশি পদ থাকে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। এতক্ষণ আমরা যে দ্বন্দ্ব সমাসগুলো দেখেছি সেগুলো দুটো পদ দিয়ে গঠিত ছিল, দুটো পদ ছিল সমসমান পদ হিসেবে, এবং আমরা সমস্ত পদেও দুটো পদ দেখেছি। এখন আমরা দেখব যে দ্বন্দ্ব সমাসে ৩টা পদ থাকবে কমপক্ষে ৩টা কিংবা তার বেশিও থাকতে পারে, এই ধরনের দ্বন্দ্ব সমাসকে বলা হবে বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন সাহেব বিবি গোলাম ৩টা পদ, হাত পা নাক মুখ চোখ এখানে আছে 5টা পদ, ইট কাঠ পাথর 3টি পদ, আবাল বৃদ্ধ বনিতা 3টি, সোনা রূপা তামা কাঁসা 4টি, পশু পাখি কীট পতঙ্গ 4টি, নাচ গান বাজনা 3টি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র 4টি, খাল বিল নদী নালা 4টি। অর্থাৎ দুইয়ের বেশি পদ থাকবে, কমপক্ষে 3টি থাকবে কিংবা তারও বেশি থাকবে। এরকম দ্বন্দ্ব সমাসকে বলা হবে বহুপদী দ্বন্দ্ব সমাস। এবং বহুপদী নামটা থেকেই আমরা বুঝে যাচ্ছি আসলে এই সমাসটি কিরকম। বিশেষ্য পদের দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ বিশেষ্য হয়, শেষ পর্যন্ত উভয় পদই অবিকৃত থাকে তাকে বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ এই দ্বন্দ্ব সমাসে আমরা দেখব যে পূর্বপদ এবং পরপদ দুটোই হবে বিশেষ্য এবং উভয় পদই অবিকৃত থাকে, অর্থাৎ সমাস হতে গিয়ে এই পদের কোনো পরিবর্তন ঘটে না, পদগুলো অবিকৃত থাকে। এই ধরনের দ্বন্দ্ব সমাসকে বলে বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস। যেমন নদ নদী, গাছপালা, হাট বাজার, কীট পতঙ্গ প্রত্যেকটাই বিশেষ্য। নদ বিশেষ্য, নদী বিশেষ্য, গাছ বিশেষ্য, পালা বিশেষ্য, হাট বিশেষ্য, বাজার বিশেষ্য, কীট বিশেষ্য, পতঙ্গ বিশেষ্য, সাহেব বিশেষ্য, বিবি বিশেষ্য, গোলাম এটাও বিশেষ্য। তো পূর্বপদ এবং পরপদ দুটোই বিশেষ্য পদ এবং কোনো পদেরই কোনো পরিবর্তন ঘটেনি, সবগুলো পদই অবিকৃত আছে। এই ধরনের সমাসকে আমরা বলি বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস। এরপরে আছে বিশেষণ পদের দ্বন্দ্ব। এর আগে দেখলাম বিশেষ্য পদের দ্বন্দ্ব, এখন দেখছি বিশেষণ পদের দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে উভয় পদে বিশেষণ, অর্থাৎ পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষণ এবং উভয় বিশেষণ পদের প্রাধান্য থাকে তাকে বিশেষণ পদের দ্বন্দ্ব সমাস বলে। যেমন সত্য মিথ্যা, ভালো মন্দ, আসল নকল প্রতিটাই দেখো বিশেষণ। সত্য একটা বিশেষণ, মিথ্যা একটা বিশেষণ, ভালো বিশেষণ, মন্দ বিশেষণ, আসল বিশেষণ, নকল বিশেষণ, পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষণ এবং উভয়
উভয় পদেরই প্রাধান্য আছে। এই কারণে এই ধরনের দ্বন্দ্ব সমাসকে বলা হয় বিশেষণ পদের দ্বন্দ্ব সমাস। এরপরে সর্বনাম পদের দ্বন্দ্ব। নিশ্চয়ই বুঝে গেছো কিভাবে হবে। যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদ দুটোই সর্বনাম, এখানে বইতে প্রিন্টিং মিস্টেক আছে, দুটোই সর্বনাম এবং সাধারণত পদগুলো অবিকৃত থাকে, তাকে সর্বনাম পদের দ্বন্দ্ব সমাস বলে। যেমন যে, সে, যা, তা, যথা, তথা, যত্র, তত্র, এগুলো পূর্বপদ বিশেষ সর্বনাম, পরপদ সর্বনাম। এই যে দুটো পদই অবিকৃত আছে, তাই এই ধরনের দ্বন্দ্ব সমাসকে বলে সর্বনাম পদের দ্বন্দ্ব সমাস। ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস, এটাও একই রকম ভাবে এই দ্বন্দ্ব সমাসের পূর্বপদ হবে ক্রিয়াপদ, পরপদও হবে ক্রিয়াপদ এবং উভয় পদেরই প্রাধান্য থাকবে। এই ধরনের দ্বন্দ্ব সমাসকে বলে ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস। দেখা, শোনা, কাজ, কর্ম, চলাফেরা, বলে, কয়ে সবগুলোই পূর্বপদ ক্রিয়া, পরপদ ক্রিয়া এবং দুটো পদেরই প্রাধান্য আছে, তাই এগুলো ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস। এরপরে আছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদের সংখ্যা নির্দেশ করে এবং উভয় পদের সংখ্যাবাচক শব্দ অবিকৃত থাকে, তাকে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস বলে। যেমন ৯-৬, পূর্বপদ সংখ্যা, পরপদ সংখ্যা। ১৯-২০, পূর্বপদ সংখ্যা, পরপদ সংখ্যা। ১০-১২, শত সহস্র, লক্ষ কোটি, ৭-১৭, শত লক্ষ। প্রত্যেকটা উদাহরণ দেখো, পূর্বপদ সংখ্যা আছে, পরপদ সংখ্যা আছে এবং উভয় পদেরই শব্দ অবিকৃত আছে, কোনো পরিবর্তন ঘটেনি, তাই এগুলো সংখ্যাবাচক দ্বন্দ্ব। সবশেষে আছে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব। নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব হচ্ছে সাধারণত সমাসের যা নিয়ম, সেই নিয়মের বাইরে কিছু দ্বন্দ্ব সমাস রয়েছে, এগুলোকে বলে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস। যেমন অহোপতি, অহরাত্রি, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ, কারণ এগুলো সাধারণ যে নিয়ম, সেই নিয়মের বাইরে গিয়ে এই সমাসগুলো গঠিত হয়েছে। তো আমরা আজকে দ্বন্দ্ব সমাস পর্যন্তই আমাদের আলোচনাটা সীমাবদ্ধ রাখি, কারণ আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমরা আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। যারা ক্লাসে আছো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। প্রথমে হিউম্যানিটিজ আসো। হিউম্যানিটিজের কেউ থাকলে অ্যাটেন্ডেন্স দাও। এরপরে বিজনেস দাও, বিজনেস স্টাডিজ। হিউম্যানিটিজেরটা পাচ্ছি। হিউম্যানিটিজ শেষ কিনা আমাকে একটু বলো। এবারে বিজনেস স্টাডিজের মেয়েরা আসো। আচ্ছা, এবারে সায়েন্স। সায়েন্সের মেয়েরা আসো, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। নেক্সট ক্লাসে আমি সমাস থেকে একটা ক্লাস ওয়ার্ক করাবো। সেখানে বিভিন্ন প্রকার সমাস থেকে আমি সমস্ত পদ দিয়ে দিব, তোমরা সমাসগুলো ব্যাস বাক্য সহ নির্ণয় করবে। এটা কিন্তু তোমাদের আজকের পড়া। সমাস আমরা বহুবার আলোচনা করেছি, বহুবার। তো আশা করি এই যে আমরা রিভিশন দিচ্ছি এখন, তোমাদের সবারই সবকিছু খুব সহজে তোমরা বুঝতে পারছো। বাসায় একটু চর্চা দরকার। আমি তোমাদের এর আগেও বলেছিলাম, বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলোতে যে সমাসের পদগুলো আছে সেগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। শুধু ওগুলো করলেই হয়ে যাবে তা না, ওগুলো বেশি গুরুত্বপূর্ণ। ওগুলো তোমরা খাতায় নোট ডাউন করবে, সুন্দর করে গুছিয়ে লিখে ফেলবে ব্যাস বাক্য সহ। এর আগের বছরগুলোতে কি কি সমাস এসেছে ওগুলো যদি তোমরা একবার আয়ত্ত করে ফেলতে পারো, তোমাদের প্রস্তুতি মোটামুটি একটা ভালো পর্যায়ে থাকবে বলে আমি আশা করি। তো এই বাড়ির কাজটা যারা করোনি এখনো, তারা শুরু করে দাও। বিগত বছরের সমাসের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো খাতার মধ্যে তুলে ফেলবে এবং অবশ্যই বুঝে বুঝে লিখবে, এবং বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ একটা ক্লাস ওয়ার্ক করব। প্রত্যেক ক্লাসে আমরা এখন থেকে ব্যাকরণের ক্লাস ওয়ার্ক করব। অ্যাটেন্ডেন্সের কি কেউ বাকি আছো? আচ্ছা, কেউ বাকি নেই, ঠিক আছে। তো
আমাদের ক্লাসের সময় প্রায় শেষ, আমাদের আলোচনাও আজকের মতো শেষ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করছি। সকলে নিরাপদে থাকার চেষ্টা করবে। ইনশাআল্লাহ সবার সাথে আগামী ক্লাসে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম।